আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এভরিওয়ান, দিস ইজ বেলাল হোসেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি সরাসরি আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছো আজকের টপিক নেম ইজ ট্যাগ কোয়েশ্চেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের টপিকে যাওয়ার পূর্বে যে কাজটি করতে হবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। সেই জন্যে তোমাদের প্রথমেই সাবস্ক্রাইব করে নিতে হবে। চলো আমরা চলে যাই আজকের মূল আলোচনায়। আজকের মূল আলোচনা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। আমরা এই আইটেমটি নবম এবং দশম শ্রেণীতে পড়িয়ে থাকি। যারা নবম এবং দশম শ্রেণীর ছাত্র আছো তাদের জন্য এই টপিকটা খুব একটি গুরুত্বপূর্ণ একটি টপিক। কাজেই এই টপিকের গুরুত্বকে মাথায় রেখে আমরা খুব সহজে যাতে 5-এর মধ্যে 5 নাম্বার পেতে পারি, সেই জন্যে এই টপিকে মনোযোগ সাথে আমার এই ভিডিওটি যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা পুরো মার্কস পেয়ে যাবে। ওকে বন্ধুরা, আলোচনা করছিলাম ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। তোমরা কি জানো যে হোয়াট ইজ ট্যাগ কোয়েশ্চেন? ট্যাগ শব্দের অর্থ কী? ট্যাগ শব্দের অর্থ আমি এখানে লিখে দিয়েছি, দেখো। ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া, আর কোয়েশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। তাহলে তার মানেটা কি দাঁড়ালো? মানে হচ্ছে এই যে ইংরেজি কোনো বাক্যের শেষে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়াকেই ট্যাগ কোয়েশ্চেন বলে। আমরা যে প্রশ্নটা জুড়ে দেব এটা মূলত কোন সেন্টেন্সের শেষে জুড়ে দেব, সেটা হচ্ছে ইংরেজি কোনো বাক্যের শেষে সংক্ষিপ্তভাবে ছোট একটা প্রশ্ন জুড়ে দেওয়াকেই ট্যাগ কোয়েশ্চেন বলে। তোমরা বিষয়টা আরেকটু বুঝতে পারবে যদি উদাহরণের দিকে তাকাও। এখানে উদাহরণ দেখো, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। এরপরে সেন্টেন্সটা হচ্ছে শি হ্যাজ নট প্লেড ক্রিকেট। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের শেষে ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দিয়েছি আমি। হি ইজ ডুইং দ্য ওয়ার্ক এর শেষে লিখেছি ইজেন্ট হি। এই যে অংশটা, এটাই হচ্ছে তোমার মূলত ট্যাগ কোয়েশ্চেন। এরপরে দেখো, তাকিয়ে দেখো, শি হ্যাজ নট প্লেড ক্রিকেট, এর শেষে লেখা আছে হ্যাজ শি। এই অংশটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তাহলে তোমরা আসলে ট্যাগ কোয়েশ্চেনটা কীভাবে গঠন করতে পারবে সেই স্ট্রাকচার নিয়ে এখন আমি কথা বলতে চাচ্ছি। ট্যাগ কোয়েশ্চেন গঠনের নিয়ম এখানে যদি দেখো, আমি লিখে রেখেছি অক্সিলিয়ারি ভার্ব প্রথমে বসাতে হবে, এরপরে সাবজেক্ট লিখতে হবে, এরপরে কোয়েশ্চেন মার্ক। খুব সিম্পল একটা স্ট্রাকচার। প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে কোয়েশ্চেন মার্ক। তাহলে এই স্ট্রাকচারটাকে ফলো করার জন্য তোমাকে নিচে কতগুলো নোটসও অ্যাপ্লাই করতে হবে, সেইগুলো আমি লিখে রেখেছি। দেখো, যদি যে সেন্টেন্সটাকে তুমি ট্যাগ কোয়েশ্চেন করতে যাবে সেই সেন্টেন্স যদি হয় অ্যাফার্মেটিভ, তাহলে তোমাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে নেগেটিভ। আর যদি প্রদত্ত যে সেন্টেন্সটা দেওয়া থাকে সেটা যদি নেগেটিভ হয় তাহলে তোমাকে করতে হবে অ্যাফার্মেটিভ। এরপরে তুমি যখন নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন করবে তোমাকে নট লিখতে হবে। নট লেখার সময় অক্সিলিয়ারি ভার্বের সাথে নট পুরাটা লেখা যাবে না, নটের কন্ট্রাকশন ফর্ম তোমাকে লিখতে হবে। দ্যাট মিন্স নট থাকলে অ্যান অ্যাপোস্ট্রফি কমা টি লিখতে হবে। এরপরে হচ্ছে যদি কখনো দেখো যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে নাউন, তাহলে তোমাকে এখানে প্রোনাউন লিখতে হবে। এই হচ্ছে তোমার ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচার সহ নোটস। এই নোটগুলো অ্যাপ্লাই করে যদি তুমি ট্যাগ কোয়েশ্চেন করো তাহলে তোমার 50% থেকে 80% কাজ কিন্তু হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ট্যাগ কোয়েশ্চেন গঠন করি আমরা সাধারণত 3টা সেন্টেন্সের উপরে। 1 অ্যাসার্টিভ, 2 ইম্পারেটিভ, 3 এক্সক্লেমেটরি। এই 3টা সেন্টেন্সের মধ্যে আমরা ট্যাগ কোয়েশ্চেন গঠন করে থাকি। তাহলে আমরা যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো, যে সেন্টেন্সটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যার অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আর অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট এবং ভার্ব থাকবে। দেখো, এখানে আমি লিখে রেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তার মানে হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট এবং ভার্ব থাকবে তার নাম হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি এখানে কতগুলো সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সগুলো সবগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ কি? কারণ হচ্ছে এখানে সাবজেক্ট আই, এখানে ইউ, এখানে আই, সি, উই, এই সবগুলো হচ্ছে সাবজেক্ট, আর সবগুলো সেন্টেন্সের শুরুতে আছে, এরপরে আছে ভার্ব। সুতরাং এই সেন্টেন্সগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যদি উদাহরণের দিকে তাকাই, 2টা ফরম্যাটে আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স 2টা ওয়েতে হয়ে থাকে। এক, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত, তার মানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব থাকবে। তাহলে এই যে সেন্টেন্সটা আছে এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাভ, এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে আর।
আর নিচে যে তিনটা সেন্টেন্স লিখেছি এই সেন্টেন্সগুলোতে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। তার মানে হচ্ছে আয়ের পরে আছে গো, সি কামস, উই কট, অর্থাৎ মেইন ভার্ব চলে এসেছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স দুইভাবে হয়ে থাকে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত আর অক্সিলিয়ারি ভার্ব মুক্ত। তাহলে আমরা এই দুইটা ওয়েতে যখন আমরা দেখব অক্সিলিয়ারি ভার্ব কোনো সেন্টেন্সে আছে তখন আমাদের ট্যাগ কোয়েশ্চেন গঠন করাটা খুব সহজ হয়ে পড়ে। তাহলে চলো আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ট্যাগ কোয়েশ্চেন কীভাবে গঠন করতে হয় সেই 5টা সেন্টেন্সের মাধ্যমে আমরা দেখিয়ে দিই। দেখো, প্রথম সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ মেড এ প্ল্যান। এই সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাভ। আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচার হচ্ছে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব পরে সাবজেক্ট, তাহলে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এখানে হ্যাভ আর এরপর সাবজেক্ট হচ্ছে আই। কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ করতে হবে। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্বের সাথে নট ছিল না, আমরা এখানে নট যোগ করব। তবে নট যোগ করার সময় কিন্তু এন অ্যাপোস্ট্রফি কমা টি যোগ করতে হবে, পুরো নট লেখা যাবে না। এরপর যে সেন্টেন্সটা আছে দেখো, এখানে ইউ আর নট টকিং। এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে আর, তার সাথে নট আছে, এই জন্য আমরা নট দিব না। এরপরে হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে এটা সেন্টেন্সটা ছিল নেগেটিভ, আমরা ট্যাগ কোয়েশ্চেন করেছি অ্যাফার্মেটিভ। এরপরে সেন্টেন্সগুলো দেখো, তাকিয়ে দেখো, আই গো টু স্কুল, শি কামস হিয়ার ইয়েস্টারডে, উই কট ফিশ ইয়েস্টারডে। শি কামস হিয়ার এভরিডে, উই কট ফিশ ইয়েস্টারডে। এই যে সেন্টেন্সগুলো লিখেছি এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। এখন প্রশ্ন হচ্ছে যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না তখন তুমি কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করবে, সেই জন্যে আমি এদিকে যদি একটু তাকিয়ে দেখো, অক্সিলিয়ারি ভার্ব মুক্ত অর্থাৎ যে সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না সেগুলো তুমি কিভাবে করবা। সেখানে আমি লিখেছি দেখো, যখন তুমি মূল ভার্ব দেখি কিন্তু তখন তোমাকে করতে হবে। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে মেন ভার্বকে ফলো করতে হবে। যখন তুমি মেন ভার্বের 1 নম্বর ফর্ম দ্যাট মিনস প্রেজেন্ট ফর্ম থাকবে তখন তোমাকে লিখতে হবে ডু। যখন ভার্ব 1 সাথে এস বাই এস থাকবে তখন তোমাকে লিখতে হবে ডাজ। আর যখন ভার্ব 2 থাকবে তখন তোমাকে লিখতে হবে ডিড। তাহলে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আনবো ডু, ডাজ, ডিড, এই 3টা অক্সিলিয়ারি ভার্ব আমরা আনবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে লেখা আছে আই গো টু স্কুল। এখানে গো ভার্বটা হচ্ছে ভার্ব 1, এটা হচ্ছে ভার্ব 1। তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব নিব কোনটা? ডু। তাহলে ডু সাথে নট লিখতে হবে যেহেতু হ্যাঁ বোধক। ডোন্ট সাবজেক্ট হচ্ছে আই। এরপর সেন্টেন্সটা দেখো, শি কামস হিয়ার এভরিডে। এখানে কামের সাথে এস আছে বা ইএস আছে। আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ লিখতে হবে, আমরা লিখলাম ডাজ। অক্সিলিয়ারি ভার্বের সাথে নট লিখবো ডাজেন্ট। আর সাবজেক্ট হচ্ছে এখানে শি। এরপরে দেখো, উই কট ফিশ ইয়েস্টারডে। কট হচ্ছে ভার্ব 2, কট ভার্ব 2। তাহলে ভার্ব 2 যদি হয় তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসবে ডিড। তাহলে আমরা এখানে লিখব ডিডেন্ট, আর সাবজেক্ট হচ্ছে উই। এই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে। আর প্রথম দুইটা সেন্টেন্স ছিল যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, তাহলে অক্সিলিয়ারি ভার্ব থাকলে আমাদের জন্য সবচেয়ে সহজ হয়ে যায়। আর যখন অক্সিলিয়ারি ভার্ব থাকবে না তখন আমরা ডু, ডাজ, ডিড অ্যাকর্ডিং টু মেইন ভার্ব আমরা কি করব সিলেক্ট করে নেব। এখন আমি এখানে তাকিয়ে দেখো, আমরা কিছু অক্সিলিয়ারি ভার্ব লিখেছি। কোন কি অক্সিলিয়ারি ভার্ব ইংরেজি বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে সেগুলো আমি একটা চার্ট লিখেছি, তোমরা এটা মুখস্থ করে রাখবে। সেখানে আছে দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোকে বলা হয় টু বি ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। ডু, ডাজ, ডিড এগুলো হচ্ছে টু ডু ভার্ব। আর বাকি যেগুলো আছে এগুলোকে বলা হয় মডাল ভার্ব। তো মডালস হচ্ছে দেখো, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, আউট টু, ইউজ টু, নিড টু, ডেয়ার, মাস্ট এগুলো হচ্ছে মডাল ভার্ব। তাহলে এই হচ্ছে টোটাল অক্সিলিয়ারি ভার্ব। এর মধ্যে এখানে দেখো আমি 4টা অক্সিলিয়ারি ভার্বকে আলাদা বা ব্যতিক্রমভাবে লিখেছি। সেটা হচ্ছে যখন তুমি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে পাবে এম, শ্যাল, উইল, ক্যান, তখন এগুলোর সাথে কিন্তু নট এর কন্ট্রাকশন ফর্ম মানে সংক্ষিপ্ত রূপ সরাসরি লিখতে পারবে না। তো অন্যান্য সবগুলো অক্সিলিয়ারি ভার্বের সাথে কিন্তু তুমি নট সরাসরি যোগ করতে পারবে, কিন্তু 4টা অক্সিলিয়ারি ভার্ব আছে যার সাথে তুমি সরাসরি নটের কন্ট্রাকশন ফর্ম তুমি লিখতে পারবে না। এই 4টা হচ্ছে এম থাকলে কি হবে আরেন্ট অথবা এইন্ট, আর শেল থাকলে হবে শান্ট, উইল থাকলে হবে এখানে ভুল লিখেছি, উইল থাকলে হবে ওন্ট, আর ক্যান থাকলে হবে খান্ট। তাহলে এম, আরেন্ট, শেল, শান্ট, উইল, ওন্ট, ক্যান,
কান্ট। এই হচ্ছে তোমার টোটালি কন্ট্রাকশন রূপ। ঠিক আছে, তাহলে আমি যদি একটা উদাহরণের মাধ্যমে তোমাকে দেখাই সেখানে কিভাবে লিখবে তোমরা দেখো, আই অ্যাম রাইটিং আ পোয়েম। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে অ্যাম। তাহলে অ্যাম এর সাথে তুমি সরাসরি নট যোগ করতে পারবে না। তাহলে কি করতে হবে, তোমাকে এম এর পরিবর্তে লিখতে হবে এখানে আরেন্ট অথবা এইন্ট লিখতে হবে। তাহলে আমরা লিখব সবচেয়ে প্রচলিত যে ভার্বটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে এম থাকলে আমরা আরেন্ট লিখি, এরপরে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই। এইভাবে যদি তুমি দেখো যে হি উইল প্লে, এই সেন্টেন্সের মধ্যে আছে উইল, তাহলে উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট, সাবজেক্ট হচ্ছে হে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রাথমিকভাবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে সহজ উপায়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে টেক কোয়েশ্চেন গঠন করা যায়। তোমরা যদি এই ভিডিওটি ভালো করে দেখো, লক্ষ্য করো এবং তোমাদের নোটবুকে নোট করে রাখো, তাহলে অবশ্যই তোমরা টেক কোয়েশ্চেনের প্রাথমিক ধারণাটা পেয়ে যাবে। তা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে আরও অনেকগুলো ভিডিও আমরা তোমাদের সামনে নিয়ে আসব। আর সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, দেখতে থাকো, চোখ রাখো আমার চ্যানেলের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সবার সুস্থতা কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।